পানি 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 পানি। প্রিয় শিক্ষার্থীরা, আর্থিক বিবরণী বিশ্লেষণ ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্নটি আজকে আমরা পানি পানি করে ফেলব। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি, মোহাম্মদ আবু তালেফ। প্রথমেই আমরা প্রশ্নটি পড়ে নেই। আমরা স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছি, যদিও বা আমার কাছে ভালোভাবে প্রশ্নটি নেই। এটা একজনের কাছ থেকে আমি ফটো উঠাই নিয়েছি, নিয়ে আমি জাস্ট খাতায় লিখে নিয়ে তোমাদের সামনে পড়তেছি। তোমরাও একটু মনোযোগ দিয়ে দেখো, হয়তো বা তোমাদের কাছেও এই প্রশ্নটি নেই, যেহেতু এগুলো একদম রিসেন্ট প্রশ্ন। একটু মনোযোগ দাও। 2022 সালের 31 ডিসেম্বর তারিখে মধুমতি কোম্পানি লিমিটেড এর সম্পদ, দায় এবং অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। এরপর নিচে কিছু ইনফরমেশান দিয়েছে, বিবরণী এবং টাকা লিখে কিছু ইনফরমেশান দিয়েছে। দেওয়ার পর ঠিক একদম শেষে দেখো ক নম্বরে বলেছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। কি বলেছে? চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলেছে তড়িৎ অনুপাত ও কার্যকারী মূলধন অনুপাতের পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে এসে বলেছে নিট মুনাফা অনুপাত ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এবার এই দিকে তাকাও। আমরা যদি এই কোশ্চেনটার সমাধান করি, মোটামুটি কতগুলো সূত্র সমাধান হয়ে যাচ্ছে দেখো, অনেকগুলা। সো এই যে সূত্রগুলো তোমাকে আমি প্রত্যেকটা ধরে ধরে দেখাবো এবং ম্যাথটাও ধরে ধরে ইনশাল্লাহ তোমাকে করাবো। তবে শর্ত, খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। তুমি যখন ভিডিওটা দেখবে তখন লেখা যাবে না, অন্য কোথাও কনসেন্ট্রেশন দেওয়া যাবে না। তা না হলে কিন্তু ওই যে ক্লাসের শুরুতেই যে বলেছিলাম পানি পানি করে শেষ করে দেবো, তাহলে কিন্তু তোমাকে আর পানি পান্তা পানি পানি ডান্স করে শেষ করাই দিতে পাবো না। শর্ত, খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। দ্যাটস ইট। তোমাকে বোঝা দেওয়ার দায়িত্ব আমার। জাস্ট এতটুকু কন্ডিশন ফিল আপ করো, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। বুঝতে পারলা? ওকে পুরো শিক্ষার্থী, আমরা যদি আবারও কোশ্চেনটা একটু দেখি, একটু মনোযোগ দাও। ক নম্বরে বলেছে যে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। এটা আমাদের ক নম্বরে বলেছে, তাই না? ওকে, তাহলে এখন যদি আমাদেরকে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে হয়, এখানে কিন্তু আমাদেরকে বলে নাই চলতি অনুপাত নির্ণয় করো। যদি চলতি অনুপাত নির্ণয় করতে বলতো, তাহলে উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়। এটা আমরা সূত্র জানি। সূত্র কিভাবে মনে রাখবো এই টেকনিকটা একটু পরে বলবো, তার আগে আমরা ম্যাথটা সলভ করে নেই। আমরা কি জানি বলো তো? চলতি অনুপাতের সূত্র জানি, উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়। এটা হলো চলতি অনুপাত। কিন্তু ক নম্বরে আমাদের কী চেয়েছে? শুধু চলতি সম্পদের পরিমাণ, নট চলতি অনুপাত। অনুপাতের কথা বললে তখন কিন্তু আলাদা জিনিস হয়, তখন ভাগ আসে। অনুপাত কথা না থাকলে তখন ভাগ আসে না। এখানে বলেছে কি চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো, এখানে কি অনুপাত কথা আছে? নাই। তার মানে ভাইয়া এই কারণে আমাদেরকে শুধু চলতি সম্পদ নির্ণয় করতে হবে, অন্য কিছু করা যাবে না। ওকে, কোশ্চেনটার দিকে আবারও দেখাও। এখানে যেহেতু আমাদেরকে ক নাম্বারে বলেছে চলতি সম্পদের পরিমাণ, তাহলে আমরা এখান থেকে ওই যে মাঝখানে যে ইনফরমেশনগুলো আছে ওখান থেকে খুঁজে খুঁজে বাইর করবো চলতি সম্পদ, তাহলেই হয়ে গেল। এখন তোমার মানে কোশ্চেন আসতে পারে, ভাইয়া আমি তো চলতি সম্পদ চিনি না। একটু ওয়েট করো, তোমার আমি চিনাবো চলতি সম্পদ। আগে আমি ম্যাথটা সমাধান করি। দেখো, মজুত পণ্য আমরা জানি, মজুত পণ্যটা হলো চলতি সম্পদ, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্যটা আমরা জানি প্রত্যক্ষ খরচ। এটা আমি বলেছিলাম। দেখো, মজুত পণ্যটা চলতি সম্পদ, প্রাপ্য হিসাব এটাও চলতি সম্পদ, নগদ তহবিল চলতি সম্পদ, প্রাপ্য নোট এটা হলো আমাদের চলতি সম্পদ। এরপর দালান কোটা, এটা হলো আমাদের স্থায়ী সম্পদ। মূলধনটা হলো আমাদের কি বলতো? মালিকানা সত্ত্বের অংশ। প্রদায় হিসাবটা আমাদের দায়, প্রদায় নোটটা হলো দায়, ব্যাংকজমা অতিরিক্তটা হলো আমাদের দায়। তারপর মোট বিক্রয় দেওয়া আছে এবং মুনাফা, বিক্রিত পণ্যের ব্যয়, এগুলো তো না। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে চলতি সম্পদ কোনটা কোনটা পাইলাম? প্রথম চারটা হলো আমাদের চলতি সম্পদ। মজুদ পণ্য 50,000, প্রাপ্য হিসাব 2 লক্ষ, নগদ তহবিল 60,000। তাহলে মজুদ পণ্য কত? 50,000। আমি লিখে ফেলি মজুদ পণ্য 50,000 যোগ মজুদ পণ্য 50,000 যোগ 2 লক্ষ, প্রাপ্য হিসাব 2 লক্ষ যোগ নগদ তহবিল 60,000 যোগ প্রাপ্য নোট 40,000। ওকে, তাহলে এই কয়টা হলো আমাদের কি চলতি সম্পদ। আমরা কিন্তু ক নাম্বারটা অলরেডি শেষ করে ফেলেছি, একটু মনোযোগ দিতে হবে। লিখেছি চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। চলতি সম্পদ সমান সমান আমরা জানি, তোমরা চাইলে বাংলা দিয়ে নামগুলো লিখে দিতে পারো, যে সমাপনী মজুদ পণ্য, ব্যাংক জমা উদ্বৃত্ত, প্রাপ্য নোট, প্রাপ্য হিসাবগুলো লিখে দিতে পারো চাইলেই। কিন্তু যেহেতু ভাই
পরীক্ষার হলে কি সময় থাকে না, কিন্তু তোমরা যদি লিখে দাও সেক্ষেত্রে কিন্তু ভালো, ওগুলো কিন্তু লিখে দেওয়া ভালো, কারণ স্যারেরা তো অ্যামাউন্ট দেখে বুঝবে না যে আসলে এই মালগুলো কিসের। তো সেক্ষেত্রে তোমরা যে কাজ করবা, বাংলা দিয়ে আগে লিখবা, যোগ দিয়া, ওকে, বাংলা দিয়ে যোগ দিয়ে লিখার পর তোমরা যে কাজটা করবা এগুলা অ্যামাউন্টগুলো নিচে যোগ করে দিবা। বুঝতে পারলা? আশা রাখছি বুঝতে পেরেছো। তাহলে ক নাম্বারটা আমাদের শেষ। আমি কেন লিখলাম না এখন তোমার কোশ্চেন, ভাই ওইটা লিখলে আমার জায়গা একদম 12টা বেজে যেত, এই কারণে আমি লিখিনি। ক্লিয়ার? প্রশ্ন বুঝছো কিনা এটা বলো। আই হোপ তুমি বুঝতে পেরেছো। ওয়েট করো, আমি তোমাকে সূত্রগুলো মনে রাখাই দেবো এবং চলতি সম্পদ এবং চলতি দায়ও মনে রাখার পদ্ধতি দেব, টেনশনের কোনো কারণ নেই। আসো ক নম্বরের দিকে তাকাও। তড়িৎ অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, বলেছি কি তড়িৎ অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত। এবার এদিকে তাকাও। ওকে, আমরা জানি এই তড়িৎ অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয়, এই তড়িৎ অনুপাতের সূত্র কি জানি বলো তো? আমি কি বলেছিলাম? মনোযোগ দাও। চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, এই তিনটা সূত্রের ক্ষেত্রে নিচে কি থাকে? চলতি দায়। চলতি অনুপাতের ক্ষেত্রে উপরে চলতি সম্পদ, তড়িৎ অনুপাতের ক্ষেত্রে উপরে তড়িৎ সম্পদ, চলতি মূলধন অনুপাতের ক্ষেত্রে উপরে চলতি মূলধন। এইটা সূত্রে বলেছিলাম, তাই না? যারা বুঝতেছ না ওয়েট করো। তাহলে ভাইয়া আমরা জানি তড়িৎ অনুপাতের সূত্র হলো নিচে চলতি দায় যায়, উপরে তড়িৎ সম্পদ। ফাইন। এবং কার্যকারী মূলধন অনুপাতের সূত্র কি জানি? আমরা জানি নিচে চলতি দায় যায়, উপরে চলতি মূলধন। যারা সূত্র বুঝতেছে না ওয়েট করো না রে ভাই, বুঝাবো। তাহলে ভাইয়া আমরা প্রথমে যেটা সমাধান করব, এই যেটা তড়িৎ অনুপাতটা। এই তড়িৎ অনুপাতের নানান নাম আছে, তোমরা সেগুলো দেখে নিবা, আমি বলে দেবো নামগুলো, টেনশন নিও না। ওয়েট, তাহলে তড়িৎ অনুপাত এখন যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা একটু আবার প্রশ্নের দিকে তাকাই যে তড়িৎ অনুপাতটা কিভাবে আসে। আমি আগে বলি যে তড়িৎ অনুপাত নির্ণয় সূত্রটা তো আমরা দেখলাম, তড়িৎ সম্পদ ভাগ চলতি দায়। এখন তোমার কোশ্চেন, হ্যাঁ ভাই আমি তো তড়িৎ সম্পদ চিনি না, এখন কিভাবে করব ম্যাথ? তোমার আমি তড়িৎ সম্পদও চিনাবো। আবার কোশ্চেন, ভাই আমি তো চলতি দায় চিনাবো, বলে দিছি না? বারবার একই কোশ্চেন করা যাবে না। এখানে দেখো আমি আগে ম্যাথ সলভ করাই। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে তড়িৎ সম্পদ জানা। তড়িৎ সম্পদ আমরা মনে রাখবো যে তড়িৎ সম্পদ যদি আমরা লিখি তাহলে এমনটা লেখা যাবে না যে চলতি সম্পদ বা সমাপনী মজুদ বা অগ্রিম ব্যয়। মনোযোগ দাও, যেটা বলি মনোযোগ দাও। বইয়ের মধ্যে কি লেখা আছে? চলতি সম্পদ বাদ সমাপনী মজুদ বাদ অগ্রিম ব্যয়। কিন্তু আমরা এই কাজটা করিনি কেন? এই কারণে করিনি কারণ আমরা সরাসরি তড়িৎ সম্পদ লিখছি। ভাই ওই যে চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ বাদ অগ্রিম ব্যয় বাদ দিলে কি বাইর হয়? ওই যে তড়িৎ সম্পদ। তো আমরা তো জানি তড়িৎ সম্পদ কিভাবে বাইর হয়, মাথার মধ্যে তো সেট আছে, আমি তো সেট করে দিছি। তাহলে আমরা যেহেতু জানি যে তড়িৎ সম্পদ এটা, তাহলে আমাদেরকে কি আর ওগুলো লেখার দরকার আছে? ওইটা লিখলে আর বেশি সময় যাবে, এই কারণে আমরা ওটা লিখবো না লিখে সরাসরি মাথা দিয়ে হিসাব করব। তড়িৎ সম্পদ মানে আমরা তো জানি সকল চলতি সম্পদেই তড়িৎ সম্পদ, শুধু দুইটা জিনিস বাদ দিয়ে অগ্রিম ব্যয় এবং সমাপনী মজুদ পণ্য বাদ দিলে আমাদের সব কিছু কী আসে? তড়িৎ সম্পদ। আর একবার বলি, তড়িৎ সম্পদ হলো সকল চলতি সম্পদেই তড়িৎ সম্পদ। তবে মনে রাখতে হবে অগ্রিম ব্যয় এবং সমাপনী মজুদ এগুলা তড়িৎ সম্পদ না। এবার প্রশ্নের দিকে তাকাও। দেখো এই যে মজুদ পণ্য, এটা কি তাহলে চলতি সম্পদ হবে? না। আমি একটু আগে কি বললাম যে অগ্রিম ব্যয় এবং সমাপনী মজুদ চলতি সম্পদ না। তার মানে ভাই এই যে একটাই মজুদ পণ্য আসে মানে কি এইটাই হলো আমাদের সমাপনী মজুদ পণ্য, এটা আমাদের তড়িৎ সম্পদ হবে না। ওকে ফাইন, নিচে আসো। প্রাপ্য হিসাব, হ্যাঁ এটা আমাদের তড়িৎ সম্পদ হতে পারে। নগদ তহবিল, হ্যাঁ এটাও আমাদের তড়িৎ সম্পদ হতে পারে। প্রাপ্য নোট, এটা তো আমাদের হতে পারে। দালান কোটা, এটা তো আমাদের হবে না। স্থায়ী সম্পদ, মূলধন হবে না, প্রদায় হিসাব হবে না, প্রদায় নোট, ব্যাংক জমা অতিরিক্ত, এটা হবে না। তার মানে ভাই আমাদেরকে যোগ করতে হবে কি? একটু মনোযোগ দাও। প্রাপ্য হিসাব আছে 2 লক্ষ, নগদ তহবিল 60,000। তাহলে আমি লিখে ফেলি 2 লক্ষ, উপরে আমি যদি লিখে ফেলার চেষ্টা করি যে তড়িৎ সম্পদগুলো কী আছে, 2 লক্ষ যোগ 60,000 যোগ 2 লক্ষ যোগ 60,000 40,000। ওকে তাহলে এগুলা ভাগ দিতে হবে কি দিয়া? এখানে লিখলাম, আমি চাইলে এখানেও লিখতে পাইতাম। দেখো হয়তো বা তোমরা বুঝে যাবে ইনশাল্লাহ। দেখো চলতি দায়, তাহলে চলতি দায়গুলো আমরা কীভাবে বাইর করবো? প্রশ্নের দিকে তোমরা দেখাও। চলতি দায়গুলো আমরা কীভাবে বাইর করবো? চলতি দায় আমরা জানি কি জানি বলো তো? নগদ তহবিল, প্রাপ্য নোট,
যে প্রদায় হিসাব আছে 1,50,000, আমরা লিখে দিলাম 1,50,000, প্রদায় হিসাব 1,50,000 লিখলাম। এরপর আছে প্রদায় নোট 40,000, আমরা লিখলাম 40,000 দিয়ে দিলাম। ব্যাংজাম অতিরিক্ত আছে 60,000 দিয়ে দিলাম। এরপর আমাদের দেখা যাচ্ছে আর নাই। তাহলে এবার এদিকে একটু তাকাও, আমি যেটা করেছি ওপরে তড়িৎ সম্পদগুলো লিখেছি, নিচে চলতি দায়গুলো লিখেছি। তাহলে উপরে তড়িৎ সম্পদ লিখেছে, নিচে চলতি দায়, তার মানে উপরেরগুলো যোগ করে নিচেরটা দিয়ে ভাগ দিলে আমাদের উত্তর হয়ে যায় এক্স্যাক্টলি। তাহলে এবার আসো আমরা উত্তরটা বাহির করি। তাহলে ভাই উপরে কত হয় 2,60,000 আর 40,000, তাহলে আসে কত 3 লক্ষ। উপরে তাহলে আসতেছে আমাদের কত 3 লক্ষ, আর নিচে আমাদের কত আসতেছে 1,10,70 লক্ষ। কী ব্যাপার 1,50,000, 40,000 আর 60,000, তার মানে এখানে 1 লক্ষ 2,60,000 প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা যে কাজটা করলাম এখানে চলতি সম্পদগুলো উপরে লিখে নিলাম। আর একবার বলি সংক্ষিপ্ত সময়ে, আমরা এখানে সমাপনী মজুদ পণ্যটা নেই নাই এবং অগ্রিম ব্যয় নেই নাই। যেহেতু এখানে অগ্রিম ব্যয় দেওয়া নেই, তাহলে আর নেবই কি সমাপনী মজুদ পণ্যটা তড়িৎ সম্পদ না। তাহলে আসে কি প্রাপ্য হিসাব আছে 2,60,000 আছে আমাদের কি নগদ তহবিল বা প্রাপ্য নোট আছে আমাদের 40,000। তাহলে এবার তোমরা ভাগ দাও যে এটা কত আমাদের 2,60,000 40,000, তার মানে আমাদের এখানে আসতেছে 3 লক্ষ, তাই না 3 লক্ষ আসতেছে। তাহলে এখন যদি আমরা একটা কাজ করি, এই 3 লক্ষকে 2,50,000 দিয়ে ভাগ দিই, লক্ষকে 2,50,000 দিয়ে আমরা ভাগ দিই, তাহলে উত্তরটা পেয়ে যাব। আমরা যদি একটা ভাগ দেওয়ার চেষ্টা করি, উপরে আমরা লিখলাম 3 লক্ষ, নিচে লিখলাম আমরা 2,50,000। ওকে, তাহলে আসতেছে 1.2, কত আসতেছে 1.2, 1.2 ইস্টু আমরা জানি 1 দিতে হবে, 1.2 ইস্টু আমাদেরকে 1 দিতে হবে। এটাই হলো আমাদের উত্তর। এখন আমরা চলে যাব কোথায় কার্যকরী মূলধন অনুপাতে। কার্যকরী মূলধন অনুপাত আমাদেরকে করতে গেলে আমরা জানি যেহেতু অনুপাতের কথা বলছে, তার মানে আমরা কীভাবে নির্ণয় করব, উপরে কার্যকরী মূলধন, নিচে আমরা কী দেবো চলতি দায়। ঠিক আমরা সূত্রটা লিখে ফেলেছি, উপরে কার্যকরী মূলধন, নিচে চলতি দায়। তাহলে পুরো শিক্ষার্থী, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই চলতি দায় পাবো কোথায়, কার্যকরী মূলধন পাবো কোথায়? তোমাকে আমি শিখাবো, একটু ওয়েট করো। তাহলে দেখো নিচে কি বসে চলতি দায়, আমরা তো জানি চলতি দায় কত, চলতি দায় আমরা একটু আগে বাইরে করলাম না 2,50,000, আমরা চলতি দায়টা আগে লিখে দিই, সমস্যা কোথায়? চলতি দায়টা আমরা আগে লিখে দিই, কোনো তো ঝামেলা নেই। ওকে 2,50,000 আমরা লিখে দিলাম। নিচে যেহেতু চলতি দায়, তার মানে নিচে আমরা চলতি দায়টা দিয়ে দিলাম, আমরা তো আগেই বাহির করেছি, আর বাহির করার তো দরকার নেই। তাহলে এখন দেখো কার্যকরী মূলধনটা কীভাবে বাহির করব। এই কার্যকরী মূলধনটা বাহির করার সিস্টেমটা হলো, চলতি সম্পদ বাদ চলতি দায়, চলতি সম্পদ থেকে বাদ দিবা চলতি দায়, তাহলে তোমরা পেয়ে যাবে কি কার্যকরী মূলধন। যদি তোমরা চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দাও, তাহলে কি পেয়ে যাবা কার্যকরী মূলধন। তাহলে আমরা জানি চলতি সম্পদ কত ছিল, চলতি সম্পদ আমাদের কত ছিল বলো তো 2,60,000, 3,50,000 চলতি সম্পদ আমাদের ছিল কিন্তু 3,50,000। তাহলে আমরা যদি এখানে 3,50,000 লিখি আর এখান থেকে বাদ দিই চলতি দায় আমাদের কত 2,50,000, তাহলে বাদ দিলাম 2,50,000। তাহলে আস্তে আস্তে কত বলো তো, তাহলে আমাদের 3,50,000 থেকে 2,50,000 বাদ দিলে আমাদের আস্তে আস্তে 1 লক্ষ। এইটাই হলো আমাদের এই তো কার্যকরী মূলধন। বুঝতে পাইলা? তাহলে 1 লক্ষকে এখন যদি আমরা 2,50,000 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের উত্তর হয়ে যায়। দেখি আমাদের উত্তর কত আসে। 1 লক্ষ ভাগ 2,50,000। ওকে, তাহলে আসতে আসছে 0.4 এটাই হলো আমাদের কি কার্যকরী মূলধন অনুপাত। কেন? আমরা জানি কি উপরে থাকে কি কার্যকরী মূলধন, নিচে থাকে চলতি দায় মানে তো আমরা জানি 2,50,000, আমরা 2,50,000 বসাই দিলাম। তাহলে এখন আমাদেরকে কার্যকরী মূলধন নির্ণয় করতে হবে। এই কার্যকরী মূলধন ব্যাটারি কীভাবে নির্ণয় করে, এটা নির্ণয় করার সিস্টেম হলো চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হয়। তাহলে এখন যদি আমরা চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিই, তাহলে হয়ে যায় না চলতি সম্পদ। আমরা তো জানি এই যে প্রথমে চলতি সম্পদ নির্ণয় করেছিলাম, এটা পুরোটাই যোগ করলে হয় চলতি সম্পদ আসে আমাদের 3,50,000। 3,50,000 থেকে আমরা বাদ দেবো কি চলতি দায় তো আমরা বাহির করেছিলাম 2,50,000। তাহলে এই যে 2,50,000 এগুলো যোগ করলে, তাহলে নিচে আমরা 2,50,000 বাদ দিয়ে দিলাম। তাহলে 3 লক্ষ থেকে 2,50,000 বাদ দিলে 1 লক্ষ। এই 1 লক্ষ আমাদের কি কার্যকরী মূলধন, বসাই দিলাম, চলতি দায় বসাই দিলাম, ভাগ দিলাম, যেটা হলো এটা হলো আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব গ নাম্বার।
গ নাম্বারটা একেবারেই সহজ। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, আশা রাখছি বুঝতে পেরেছো। একটু অপেক্ষা করো, তোমাদেরকে আমি সূত্র মনে রাখার টেকনিক এবং চলতি দায় মনে রাখার টেকনিকগুলো সব কিছু দিয়ে দেব। তাহলে এখন আমরা গ নাম্বারে যারা দেখতে পাচ্ছি নিট মুনাফা অনুপাত ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, নিট মুনাফা অনুপাত এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতটা একেবারেই সহজ, আমি খুব সহজেই শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা মোট মুনাফা এবং নিট মুনাফার কিন্তু সূত্র আগে দেখেছি। নিট মুনাফা এবং মোট মুনাফার সূত্র আমরা কিন্তু জানি, না জানলে আমি তোমাকে বুঝাই দেবো, টেনশন নিও না। তো এখন মোট মুনাফা নিট মুনাফার সূত্রটা কি আমরা জানি। নিট মুনাফা আসে কোন জায়গা থেকে? ধারে বিক্রয় থেকে। এই কারণে নিচে ধারে বিক্রয়, উপরে নিট মুনাফা। খুবই ভালো কথা। আর প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতকে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্র নিচে হলো গড় প্রাপ্য হিসাব বা গড় প্রাপ্য নোট হিসাব, উপরে হলো কি ধারে বিক্রয়। ওকে, খুবই ভালো কথা। তাহলে আমরা প্রথমেই নিট মুনাফা অনুপাতটা নির্ণয় করি। নিট মুনাফা অনুপাত নির্ণয় করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম প্রশ্নের দিকে তাকাতে হবে। একটা প্রশ্নটার দিকে তাকাও। আমরা এখানে দেখতে পাচ্ছি একদম নিচে, মানে ক নাম্বারের উপরে একটু তাকাও। মোট মুনাফা 2 লক্ষ টাকা, নিট মুনাফা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 10%। তাহলে কি হলো, আবারও পড়ি। মোট মুনাফা 2 লক্ষ টাকা, নিট মুনাফা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 10%। তাহলে ভাইয়া এখানে যেটা বলেছে এদিকে তাকাও, ওখানে আর তাকানোর দরকার নেই। বিষয়টা হলো এটা যে তারা মোট মুনাফা দিয়ে দিয়েছে 2 লক্ষ। খুবই মোট মুনাফা দিয়ে দিয়েছে কত? 2 লক্ষ। খুবই ভালো কথা। মোট মুনাফা যেহেতু 2 লক্ষ, এখন বলেছে কি নিট মুনাফাটা বিক্রিত পণ্যের ব্যয়ের 10%। কথা কি বুঝতে পারছো? তাহলে এবার দেখো, আমরা যদি এই অনুপাতটা বাহির করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই নিট মুনাফাটা জানতে হবে। কিন্তু নিট মুনাফা কি প্রশ্নে দেওয়া আছে? না, প্রশ্নে তো নিট মুনাফা দেওয়া নেই। তাহলে এখন কি করতে হবে? প্রশ্নে বলেই দিছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 10%। এখন বলো তো, এই পুরা প্রশ্নটার দিকে তাকাও। পুরা প্রশ্নটার কোনো জায়গায় কি বিক্রিত পণ্যের ব্যয় লেখা আছে? উত্তর হচ্ছে না। যেহেতু কোনো জায়গায় বিক্রিত পণ্যের ব্যয় লেখা নাই, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা না পাই, তাহলে আমরা কিভাবে নিট মুনাফা পাবো? কারণ বিক্রিত পণ্যের ব্যয় মানে ওর ওপর 10% করলেই তো আমাদের নিট মুনাফা বাইর হবে। তো সেই জিনিসটাই তো নাই, তাহলে আমরা কিভাবে পাবো বলো? একটা জিনিস মনে রাখবা, এখানে একটু মনোযোগ দাও, এখানে একটু মনোযোগ দিতে হবে। একটা জিনিস মনে রাখবা যে এই নিট মুনাফাটা আসলে আমরা কিভাবে পাবো, এই সিকোয়েন্সটা খুব ভালো মতো মনে রাখবা। সিকোয়েন্সটা হলো এরকম, বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। হ্যাঁ, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি আসে বলো তো? মোট মুনাফা। মোট মুনাফা আসে না? একটু মনোযোগ দিতে হবে। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা আসে। এটা কেমন নতুন কথা নাকি ওই যে বিশদায় বিবরণী তোমরা যখন করেছো সেখানকার কথা? দেখো, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আসে মোট মুনাফা। একেবারেই সহজ, একেবারেই ইজি। মোট মুনাফা আমাদের কত? 2 লক্ষ। 2 লক্ষ আমরা লিখে নিলাম। মোট মুনাফা আমাদের কত লিখে নিলাম? 2 লক্ষ। মোট বিক্রয় 10 লক্ষ। কত? 1.17 লক্ষ। হ্যাঁ, মোট বিক্রয় হলো আমাদের 10 লক্ষ। একটু মনোযোগ দাও শিক্ষার্থী, আন্তরিকভাবে আমি দুঃখিত এরকমটা হওয়ার জন্য। দেখো, একটু মনোযোগ দাও। আমরা কি নির্ণয় করতেছি? আমরা তো ভুলে গেছি, আবারও বলি। নির্ণয় করতেছি নিট মুনাফা অনুপাত। এখন নিট মুনাফা অনুপাত নির্ণয় করার সূত্র কি? উপরে নিট মুনাফা ভাগ নিট বিক্রয়। এখন নিট মুনাফা কি প্রশ্নে দেওয়া আছে? না, শর্ত দিছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 10% করলে নিট মুনাফা পাবো। তাহলে এখন বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা খুঁজে বাহির করা দরকার। প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় নাই। এখন বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে পাবো? পাওয়ার একটা সিস্টেম হলো, আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাই কি না? পাই। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাই। তাহলে ভাইয়া বিক্রয় টাকা দেওয়াই আছে এখানে আমাদের 10 লক্ষ। প্রশ্নে আমাদের বিক্রয় টাকা 10 লক্ষ দেওয়াই আছে, বুঝতে পাইলা? ওকে, এখন এখান থেকে তো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের কি? মোট মুনাফা। এখন মোট মুনাফা কিন্তু আবার 2 লক্ষ টাকা দেওয়াই আছে। মোট মুনাফা আবার কত দেওয়া আছে? 2 লক্ষ দেওয়া আছে। তার মানে ভাইয়া এই যে উপরে আমাদের 10 লক্ষ, এই ঘরটা ফাঁকা, এই যে নিচে আমাদের আবার 2 লক্ষ। তাহলে বলো তো এই ঘরটার মধ্যে আমাদের কত বসাইতে হবে? ব্রিলিয়ান্ট কেউ আসো? যে এখানে 10 লক্ষ, এই ঘর ফাঁকা এবং নিচে আমাদের 2 লক্ষ। তার মানে এই ঘরটায় অবশ্যই 8 লক্ষ বসবে।
আর 8 লক্ষ টাকা বসবে। এখন কোশ্চেন আসতে পারে কেন, দেখো আবারও মনোযোগ দাও, আমি আবারও বুঝাবো, 100 বার বুঝাইতে রাজি আছে, কোনো সমস্যা নেই, মনোযোগ দাও। নিট মুনাফা বাহির করতে হবে, নিট মুনাফা বাহির করতে বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। তার মানে এখন আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা খুবই এমার্জেন্সি। বিক্রিত পণ্যের ব্যয়টা এখন যদি আমরা খুঁজে বাহির করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কাজটা করতে হবে এই টেকনিকটা অবলম্বন করতে হবে। কি টেকনিক, এই পাশটা আমি মুছে দিয়ে আবারও দেখাই দেই। আমরা বিক্রিত পণ্যের ব্যয় খুঁজে বাহির করতে গেলে এই টেকনিক লাগবে। আমরা কি করব, বিক্রয়ের একটা টাকা আছে, বিক্রয়ের টাকাটা থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পর আমাদের কি আসে, মোট মুনাফা, মোট মুনাফা আসে। তাহলে মোট মুনাফা এইভাবে আসে, ধরে নাও আমাদের বিক্রয় আছে 100 টাকা, মোট মুনাফা আছে 10 টাকা। তাহলে বলো তো বিক্রয় থেকে কয় টাকা বাদ দিলে 10 টাকা আসে? অবশ্যই 90 টাকা বাদ দিতে হবে। বিক্রয় থেকে তুমি বিক্রিত পণ্যের ব্যয় 90 টাকা বাদ দিলে তো 10 টাকা আছে। আবার আমি বললাম বিক্রয় আছে তোমার 200 টাকা, 200 টাকা। তাহলে এই বিক্রয় থেকে কত টাকা বাদ দিলে আমাদের মোট মুনাফা 30 টাকা আসে বলো তো? বিক্রয় থেকে কত টাকা বাদ দিলে মোট মুনাফা 30 টাকা আসে? তাহলে এখন তুমি বিয়োগ করো, তাহলে এখানে আমাদের 170 টাকা বাদ দিতে হবে। 170 টাকা বাদ দিলে তো 130 টাকা আসে, তাই না? ঠিক সেম কাজটা আমরা এখানে করেছি। বিক্রয় আমাদের দেওয়া আছে 10 লক্ষ টাকা প্রশ্নে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে নাই, বিক্রিত পণ্যের ব্যয় তো প্রশ্নে দেওয়া নাই, দেওয়া থাকলে তো আমরা সরাসরি কেটেই বসাই দিতাম, নিট মুনাফা দেওয়া নেই। কিন্তু মোট মুনাফা দেওয়া আছে কত, 2 লক্ষ, মোট মুনাফা নিচে 2 লক্ষ, বিক্রয় 10 লক্ষ। তাহলে এই 10 লক্ষ থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলেই তো আমরা 8 লক্ষ টাকা পেয়ে যাই, তাই না? কারণ 10 লক্ষ থেকে 8 লক্ষ বাদ দিলে তো 2 লক্ষ হয়েছে। এইভাবেই হিসাব করে বাহির করতে হবে, এটাই একদম সহজ উপায়। তোমাকে খুঁজে 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 মাথার মধ্যে নিয়ে আসতে হবে, এইভাবে আগে লিখতে হবে। অন্য একটা খসড়া জায়গায় বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা, বিক্রয় তো আমাদের দেওয়াই থাকবে, মোট মুনাফাও দেওয়াই আছে, তাহলে এটা লাগবে। তাহলে এই টাকাটা থেকে এই টাকাটা বাদ দিলে তো এই টাকাটা আসে, সহজ হিসাব। এখন এখানে আলাদা করে সূত্র মনে রাখার দরকার নাই যে বিক্রয় থেকে মোট মুনাফা বাদ, এমনটা কয়টা করবা, এমনটা যদি আসে মানে তুমি সূত্র শুধু মনে রাখবে এইটা, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা, এই একটা সূত্র দিয়ে সব 3টে সূত্র হয়ে যায়। দেখো তুমি যদি বিক্রিত পণ্যের ব্যয় বাহির করতে চাও, তাহলে দেখো বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়, আলাদা করে যদি চিন্তা করো। আবার দেখো যদি বলে বিক্রয় বাহির করো, যদি বলে কি বিক্রয় বাহির করো, তাহলে দেখো মোট মুনাফার সাথে এই বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে আমাদের এই যে বিক্রয়ের টাকাটা বাইর হয়, এই যে 170 30, তাহলে কত হয়, 200 হয় না, 200 হয়। আবার দেখো যদি বলে মোট মুনাফা বাহির করো, এখন প্রশ্ন যদি দেওয়া থাকে বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয়, এটা থেকে এটা বাদ দিলে তো আবার এটাই আসে। মানে আলটিমেটলি বোঝার চেষ্টা করতে হবে যে এই প্রসেসটা মনে রাখতে হবে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ, তাহলে মোট মুনাফা, তাহলে এটা হলো আমাদের কি মোট মুনাফা। তাহলে এখন এই 3টা ইনফরমেশনের মধ্যে 2টা ইনফরমেশন অবশ্যই দেওয়া থাকবে এবং তোমাকে খুঁজে বাহির করতে হবে। 3টা ইনফরমেশনের মধ্যে 2টা অবশ্যই দেওয়া থাকবে, হয় এটা থাকবে অথবা এটা অথবা এটা, মানে এরকম 2টা দেওয়া থাকবে, যে কোনো একটা থাকবে না। যেটা থাকবে না সেটার মধ্যে একটা ঘর টানবা, বাকি 2টা লিখবা, যে অ্যামাউন্টে শর্ট যেখানে ওখানে ওই অ্যামাউন্টে বসাবা। যদি মনে করো যে আমাদের এরকমটা হয়তো দেখাই দেই, একটু ভিডিওটা বড় হলে কি করার আর, দেখো আমি একটু দেখাই দেই। মোট মুনাফা ধরে নাও এবার আছে 200 টাকা, কথার কথা, তাহলে মোট মুনাফা 200, বিক্রিত পণ্যের ব্যয় ধরে নাও যে আমাদের, আচ্ছা আমি আগে বিক্রয় দিয়ে দিই 1000 আগে বিক্রয় করি, বিক্রয় 1000, মোট মুনাফা 200, তাহলে বলো তো বিক্রিত পণ্যের ব্যয় কত? তাহলে 1000 থেকে 200 বাদ দিলে আমাদের আছে 800, 800 আসে না, 800 আসে। তাহলে এখন মনে করো আমার এটাই দেওয়া নেই, এবার আমাদের এটাই দেওয়া নেই, তাহলে এবার কি বলতে পারবা না যে মোট মুনাফা প্রশ্নে 200 দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় প্রশ্নে 800 দেওয়া আছে, এই দুটো এইভাবে বসাইলা, তাহলে এই দুটো থেকে কি এমন কাজ করলে আমরা এই অ্যামাউন্টটা পাবো? অবশ্যই দেখো এই 800-র সাথে 200 যোগ করলে তো 1000 আসে, 1000। এখন 1000 থেকে 800 বাদ দিলে 200, সহজ হিসাব। এভাবে মিলানোর চেষ্টা করবো, তাহলে বুঝে যাবা। যদি নাও বুঝো আমি এরকম নিয়ে একটা ভিডিও দেবো, সেটা দেখে নিবা প্লে লিস্টে গিয়ে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আসলে কত এখানে 8 লক্ষ। এই 8 লক্ষ টাকার উপর এবার আমাদের কি করতে হবে, 10% করতে হবে। এই যে 10% মানে কি একটা শূন্য কাটা, বা 8 লক্ষ টাকার উপর 10% করলে 80,000 আসে। তাহলে উপরে আমরা কি করবো, 80,000 লিখে দেবো। এখন নিশ্চয় তো নিট বিক্রয় মানে যেটা কত, 10 লক্ষ, আমরা 10 লক্ষ লিখে দিলাম, কোনো প্যারা নাই। ওকে, তাহলে এবার দেখি কি অবস্থা দাঁড়ায়, বেটায় কি অবস্থা। ওয়েট,
হ্যাঁ 80,000 ভাগ 10 লক্ষ, একক দশমিক সত্তর বুঝুন লক্ষ। ওকে ফাইন, 0.08 ইন্টু 100 আছে না, ইন্টু 100, 8% আসলে কত আমাদের বলো তো? 8%। 8%। প্রিয় শিক্ষার্থীরা আরেকবার বুঝাই, ভিডিওটা মনে খুব খারাপ লাগলো না। নিট মুনাফা যদি আমরা নির্ণয় করতে যাই, আমরা নিট মুনাফা অনুপাতের সূত্র কি জানি? উপরে নিট মুনাফা, নিচে নিট বিক্রয় ইন্টু 100, এটা হলো নিট মুনাফা অনুপাতের নির্ণয় সূত্র। মোট মুনাফার সূত্রকে নিচে তো নিট বিক্রয় থাকে, উপরে শুধু নিট মুনাফার পরিবর্তে মোট মুনাফা বসে। আমাদের যেহেতু এটা চেয়েছে এটা লিখলাম সূত্র। লিখার পর ভাই নিট মুনাফা যদি থাকতো টাকাটা খুঁজিয়ে এনে বসাই দিতাম, নিট বিক্রয় থাকলে টাকাটা খুঁজিয়ে এনে বসাই দিতাম সহজভাবে, কিন্তু টাকা কি দেওয়া আছে? নাই। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? গুণ দিতে হবে 100 দ্বারা। ওকে ফাইন, তাহলে এখন নিট মুনাফার টাকাটা কোথায় পাবো? এই টাকাটা পাওয়ার একটা সিস্টেম হলো, আমাদেরকে বলেছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর আমাদের 10% করতে। তো এখন প্রশ্নে কি বিক্রিত পণ্যের ব্যয় আছে? প্রশ্নটা বিক্রিত পণ্যের ব্যয় নাই। বিক্রিত পণ্যের ব্যয় বাহির করতে গেলে আবার টেকনিক, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেন, এই যে মোট মুনাফা। মোট মুনাফার টাকা বসান, বিক্রয়ের টাকা বসাইতে হবে, মোট মুনাফার টাকা বসাইতে হবে। এটা থেকে এটা মনে মনে বিয়োগ করবেন, বিয়োগ করার পর যেটা হবে সেটা হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি হয় 8 লক্ষ, এই 8 লক্ষ টাকার উপর 10% করলে কত হয়? 80,000। প্রশ্নে বলেই দিয়েছে 10%। তাহলে এই 80,000 টাকা আমরা উপরে বসাইলাম। আর নিট বিক্রয় তো আমরা জানি 10 লক্ষ, নিট বিক্রয় 10 লক্ষ, 10 লক্ষ ভাগ দাও 100 দ্বারা গুণ দাও, আর 8%। বুঝতে পারলেন? আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব? প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতটা নির্ণয় করব। এবার আমরা যে কাজটা করব, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতটা নির্ণয় করব। তোমরা আশা রাখছি এই যে এত হিজিমিজি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রয়োজনে এরকম নিয়ে আরেকটা ভিডিও দেবো যে কীভাবে তোমরা যেটা কনভার্ট করবা। ওকে, এবং অনেক সময় মুনাফা দেওয়া থাকে, বিক্রয়ের উপর 25% হলে ক্রয় মূল্যের উপর 20%, ক্রয় মূল্য 33.33% হলে বিক্রয় মূল্য 50%, এরকম দেওয়া থাকে। এরকম নিয়ে ভিডিও দেবো, টেনশনের কারণ নাই। আমি চাই যে অ্যাকাউন্টিংয়ের জন্য প্রত্যেকটা যে অধ্যায়েরই আমি ভিডিও দিই না কেন একটা কমপ্লিট প্যাকেজ দেওয়ার জন্য। যদি কেউ আমার এই ভিডিওগুলো সিকোয়েন্স মেনটেন করে দেখে, বিশ্বাস করো তার আর কোনো সমস্যা থাকবে না। তুমি যে বলতেছো ভাই আমি চলতি সম্পদ চিনি না, চলতি দায় চিনি না, তড়িৎ সম্পদ চিনি না, তড়িৎ দায় চিনি না, কার্যকারী মূলধন চিনি না, এগুলোর আমি ভিডিও দিয়েছি। ওই ভিডিওটা দেখলে ওর বাইরে প্রশ্ন আসে না, একেবারেই সহজ মতন বুঝিয়েছি। এখন তোমরা যদি ভিডিও না দেখো, না দেখে প্রশ্ন সলভ করতে আসো, ভাই সেক্ষেত্রে তো হাত পা ভেঙে যাবে, পিছলে পড়ে যেতে হবে। এই কারণে প্রথম ভিডিও দেখবা, দ্বিতীয় তৃতীয় এইভাবে সিকোয়েন্স মেনটেন করে আসো এখানে। তোমার যদি সমস্যা থাকে এরপরে দায়িত্ব আমার, আর কি বলবো। এখন তুমি আবার যদি বলো যে ভাই সূত্র না বুঝি, ভাই সূত্রের জন্য কতগুলো ভিডিও দিছি, একেবারে ইজি, একেবারে সহজ মতো বুঝিয়েছে। আমার বিশ্বাস এইভাবে কোনো টিচার আর তোমাকে শেখাবে না, এটা আমার বিশ্বাস। তোমরা তো সেগুলো দেখো নাই, ঢুকে গেছো ভিতরে ঢুকলে কি আর এগুলো বুঝবা? সূত্র তো বুঝো নাই, সূত্র তো আর বুঝবা না, বুঝে নাই? আসো 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 আসো, এগুলো বলে লাভ নাই। দেখো ধারে বিক্রয়, ভাই প্রশ্নের দেখে একটু দেখাও, প্রশ্নে কি বলা আছে ধারে বিক্রয়ের কথা? উত্তর হচ্ছে না। যেহেতু ধারে বিক্রয়ের কথা বলা নাই, শুধু বিক্রয়ের কথা বলা আছে 10 লক্ষ, আমরা ভাই 10 লক্ষ টাকা বসাই দিলাম, 10 লক্ষ টাকা বসাই দিলাম, ওইটাই তার মানে ধারে বিক্রয়। যদি না থাকে তার মানে ওটাই ধারে বিক্রয় হিসেবে ধরে নেবা। দেখো এখানে আমি লিখেছি কি গড় প্রাপ্য হিসাব বা প্রাপ্য নোট হিসাব, খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ দিতে হবে। এখানে ভুল করো, গড় প্রাপ্য হিসাব, গড় প্রাপ্য হিসাব যোগ গড় প্রাপ্য নোট হিসাব। ওকে, এই দুটো যোগ করতে হয়। মানে যদি দুইটা মানে প্রারম্ভিক প্রাপ্য সমাপনী প্রাপ্য থাকলে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, মানে গড় মানে কি 2 দ্বারা ভাগ, প্রদায় মানে কি প্রারম্ভিক প্রাপ্য নোট যোগ সমাপনী প্রাপ্য নোট ভাগ 2। এইভাবে যদি থাকে সবগুলোকে দুইটা দিয়ে ভাগ দিবা, ভাগ দেওয়ার পর কি করবা? অবশ্যই 2টা যোগ করে এখানে বসাবা। আর সাধারণত ওরকম থাকে না, তোমরা হয়তো বা বুঝো না, ওরকম প্রশ্ন সাধারণত আসে নাই। তোমরা যেটা করবা গড় প্রাপ্য নির্ণয় করবা, নির্ণয় করে এখানে বসাবা। তো এখানে আমরা দেখি প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব দেওয়া আছে আমাদের 2 লক্ষ টাকা। প্রাপ্য হিসাব আমরা 2 লক্ষ টাকা এখানে বসাই নিলাম। ওকে ফাইন। এরপর দেওয়া আছে প্রাপ্য নোট 40,000 টাকা, 40,000 টাকা আমরা এখানে বসাই দিলাম। এরপর হ্যাঁ, এরপর আর কোনো কিছুই নাই। তার মানে এবার যদি আমরা 10 লক্ষ টাকাটাকে 2 লক্ষ 40 দ্বারা ভাগ করি তাহলে উত্তর হয়ে যাবে। দেখি কি উত্তর আসে। 10 লক্ষ
ভাগ 2,40,000। ওকে 4.16, 4.16, তার মানে আমরা লিখতে পারি 4.17 বার। আমরা জানি কি আবর্তন মানে আমরা কি জানি বার, এই কারণে আমরা এখানে কিন্তু বার দিয়েছি। হ্যাঁ, উত্তরে 4.17 বার। তাহলে তোমাদের কাজ হচ্ছে আবর্তন লেখা থাকলে উত্তরে বার লিখতে হবে, এই দুটো ভাগ দিলে উত্তর হয়ে যায়। এখন বিষয় হচ্ছে ভাই কিছুই বুঝিনি, আবার বোঝান। দেখো আমরা যদি প্রাপ্য হিসাবে আবর্তন নির্ণয় করতে যাই, উপরে ধারে বিক্রয় দিয়ে দেব, নিচে গড় প্রাপ্য বা গড় প্রাপ্য নোট বা গড় প্রাপ্য হিসাব সেটা দিয়ে দেবো। যদি না থাকে দুইটাই যোগ করে এখানে বসাই দেবো। ওকে, কিন্তু প্রারম্ভিক এবং সমাপনী হতে হবে, তা নাহলে কিন্তু হবে না। ওকে, তাহলে এখানে আমরা বসাই দিলাম, মানে ভাগ করার ক্ষেত্রে ওটা প্রারম্ভিক সমাপনী থাকলে শুধু ভাগ দেবো, তা নাহলে হয় না। তারপর কি আছে, আমরা 10 লক্ষ দিলাম, এই দুটো যোগ করে এখানে দিলাম, ভাগ দিলাম, কাহিনী খেল খতম। এই হলো কাহিনী। যদি না বুঝো বাকি ভিডিওগুলো দেখবা, বুঝে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা ঢাকা বোর্ডের যে বাকি কোশ্চেনটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আমি বিশ্বাস করি তোমাদের এখানে মোটামুটি সবগুলো সমাধান হয়ে গেছে। তোমাদের কাজ থাকবে যে এখানে চলতি সম্পদ নির্ণয় করেছি না, তোমরা শুধু আমাকে জানাবা যে চলতি অনুপাত, এই প্রশ্নের চলতি অনুপাত কত হবে তোমরা আমাকে জানাবা। চলতি অনুপাতের সূত্র কি, উপরে চলতি সম্পদ ভাগ নিচে চলতি দায়। তাহলে চলতি সম্পদগুলোকে চলতি দায় দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটাই উত্তর। তাহলে তোমরা সেই কাজটা করে অবশ্যই আমাকে জানাবা। আজকে ক্লাসটি এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই একটা কমেন্ট করবা, একটা এটা দিয়ে দিবা। অবশ্যই মনে চাইলে সাবস্ক্রাইব করবা, না চাইলে সাবস্ক্রাইব করার দরকার নাই, ওটা আমি প্রাণেই না। তবে অবশ্যই একটা কমেন্ট করবা, এটা হলো তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া। আজকে ক্লাসটি পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।